সালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে একটা ভিডিও পাবলিশ করছিলাম। সেটা নিয়ার অ্যাবাউট আপনার বারোটার দিকে। তো আমি বলছিলাম যে মার্কেট কিছুটা পজিটিভ দিয়ে শুরু করছে। অর্থাৎ প্রথমে 1 ঘন্টার মতো আমরা মোটামুটি একটা পজিটিভনেস দেখতে পেলাম মার্কেটে। দেখা গেল যে আপনার 10 থেকে 12 পয়েন্ট পর্যন্ত আমরা পজিটিভ দেখলাম, তারপরে মার্কেট কমে আসছে। এবং সেই সময় আমি যখন মার্কেট নিবু প্রায়, সেই সময় আমি বললাম যে মার্কেট আমাদেরকে যেরকম প্রতিদিন করে আজকেও হয়তো বা সেই রকম করবে। অর্থাৎ শুরুতে তার পজিটিভনেস দেখাবে এবং শেষে গিয়ে নেগেটিভ হবে। সো এইটা কিসের জন্য হচ্ছে, এটা একটা কারণ, এটা একটা পয়েন্ট। মূলত আমাদের যে ফিক্সড ডিপোজিট বলেন বা আপনার সরকারি সিকিউরিটিতে ইনভেস্টমেন্টের হার, সেটার উপরে অনেকটা ডিপেন্ড করে। ঠিক আছে, তো ওইটা নিয়ে আমি আলোচনা করব না। আমি আপনাদেরকে বলছিলাম মার্কেট নিয়ার অ্যাবাউট 5050 পয়েন্টের কাছাকাছি একটা সাপোর্ট আছে। 5050-এর কাছাকাছি একটা সাপোর্ট আছে। সো ওই জায়গাটা রেসপেক্ট করবে, বাট মার্কেট 5050-এর নিচে চলে গেছে। তো দেখা যাক কালকে কি হয়, আগামীকালকে। ওভারঅল যদি বলি, মার্কেটে আজকে আমি নেগেটিভ স্টকগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। টপ লুজারে যদি দেখেন, উত্তরা ব্যাংক তার 21% হারাইছে। তো উত্তরা ব্যাংক তার 21% লুজ হওয়ার পিছনে কারণটা হচ্ছে তার ডিভিডেন্ড সংক্রান্ত কারণ। তার পরবর্তীতে যদি দেখেন বীজ হ্যাচারি, সো বীজ হ্যাচারি সম্পর্কে আমি আপনাদেরকে বলছিলাম এর আগেও। সো এটা নিয়ে আর বলতে যাচ্ছি না। তারপরে যেটা হচ্ছে, আমার কাছে খুব খারাপ লাগে মার্কেট যখন আমাদেরকে যখন বোকা বানায়। অর্থাৎ মার্কেট না, অর্থাৎ মার্কেটের লিস্টেড কোম্পানিগুলো যখন আমাদেরকে বোকা বানায়। এক তো আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমাদের মার্কেট সুদের হার বেশি হওয়ার জন্য মার্কেটে নেগেটিভ একটা প্রভাব পড়ে। সো সুদের হারও কমতেছে না, মার্কেটে পজিটিভনেস আসতেছে না। ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রবলেম, টেরিফের কারণে সেটা একটা প্রবলেম হইতে পারে। সো একজন ভিউয়ার্স আমাকে বলছিল যে মার্কেট কি 5000-এর নিচে যাবে না? 5050 একটা সাপোর্ট ছিল, সো এটা আজকে ব্রেক করে ফেলছে। মার্কেট 5000-এর নিচে যাওয়া সম্ভব। ঠিক আছে, এটা কোনো অসম্ভব ব্যাপার না। মার্কেট 5000-এর নিচে গিয়ে আরও 200 পয়েন্ট নিচেও যেতে পারে। ঠিক আছে, বাট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যখন স্টকগুলা পিক করবেন, সেই স্টকগুলা বাছাই করতে সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। দেখেন, কেপিপিএল এর মতো একটা জেড ক্যাটাগরি একটা শেয়ার, সে কিন্তু 23 টাকাতে আছে। যার কোম্পানিটা বন্ধ এই মুহূর্তে, সেই কোম্পানিটা 23 টাকা অবস্থান করতেছে। সো এইরকম কোম্পানি দিয়ে দেখলে আমাদের চলবে না। আমাদেরকে দেখতে হবে যে ভালো কোম্পানি। তো ভালো কোম্পানি, এটা নিয়ে আমি আপনাদের সাথে এখন আলোচনা করব না। এই মার্কেটে কয়েকটা কালপিট কোম্পানি আছে। সো কালপিট কোম্পানির নামগুলো আমি আমার চোখের সামনে যেগুলো আসতেছে সেগুলো বলতেছি। এর মধ্যে একটা হচ্ছে আমরানেট। এটাকে আমি কেন কালপিট বলতেছি, তার যদি প্রিভিয়াস ইপিএসগুলো দেখেন, সেই সময় আমরা দেখা যাচ্ছিল যে প্রতিটা কোয়ার্টারে 1 টাকা বা 1 টাকার কাছাকাছি ইপিএস আসতেছিল। বাট রিসেন্টলি তার যে ইপিএসগুলো আসতেছে, সেগুলো বিগত বছর থেকে তার 3 ভাগের 1 ভাগ আসতেছে। সো 3 ভাগের 1 ভাগ কিসের জন্য আসতেছে? কোম্পানিটা বিগত বছর 10% ক্যাশ ডিক্লেয়ার করছে। বিগত বছর 10% ক্যাশ ডিক্লেয়ার করছে, কিন্তু এখন পর্যন্ত সে দেয় নাই। অথচ কোম্পানিটা প্রতিটা শেয়ারে, প্রতি 2টা শেয়ারের বিপরীতে একটা শেয়ার রাইট শেয়ার ইস্যু করছে। অর্থাৎ যার কাছে 1000 শেয়ার আছে, সে 500টা শেয়ার বাই করতে পারছে। কত টাকায়? 30 টাকা মূল্যে।
তখন এই 23 টাকা করে প্রতিটা শেয়ার নিছে। অর্থাৎ এই কোম্পানিটার পেইড আপ ক্যাপিটাল কত আছে? তো ওই সময় যদি ওই কোম্পানিটার পেইড আপ ক্যাপিটাল যদি 60 কোটি টাকা হইতো, যদি 60 কোটি টাকা ছিল, তখন সে নিচে আরও মনে করেন আপনার কত 60 ইন্টু 3/2 90 কোটি টাকা। সো তার কাছে আছে পেইড আপ ক্যাপিটাল আছে 60 কোটি টাকা, সে আর 90 কোটি টাকা আমাদের মতো পাবলিকদের কাছ থেকে তুলছে। অর্থাৎ যারা পাবলিক আমরা আছি, পাবলিক হোল্ডিংয়ের যে সমস্ত শেয়ার আছে তাদের কাছ থেকে সে টাকাটা তুলে নিছে। নেওয়ার পরে কী হয়েছে, এখন কোম্পানির ইপিএস কম আসতেছে, তো কোম্পানি সঠিকভাবে টাকাটা ডিক্লেয়ার করতে পারতেছে না। সো কোম্পানিটা টাকা নিয়ে কোন খাতে বরাদ্দ করছে, এটা আমাদের বিএসসি যারা নিয়োজিত আছে তাদেরকে অবশ্যই দেখার কথা ছিল। বাট দুঃখের বিষয় হচ্ছে যে এই সমস্ত বিষয় তদন্ত করার মতো আমাদের কেউ নেই, অথচ মার্কেটে আমাদের অনেক বেশি উন্নয়ন হচ্ছে। ঠিক আছে, অনেক কাজ করা হচ্ছে মার্কেটে উন্নয়নমূলক, বাট যেই জায়গায় প্রশ্ন তোলার কথা সেই জায়গায় কেউ প্রশ্ন তুলতেছে না। তারপরে আরেকটা কোম্পানি আমরা দেখি, মোস্ট রিসেন্টলি আপনার এই কোম্পানিটার সম্পর্কে অনেক হইচই হয়েছে, সোনালী আঁশ। তো সোনালী আঁশের ব্যাপারটা কি, সোনালী আঁশ যদি এই জায়গায় দেখেন বিগত বছরের 3rd কোয়ার্টারে কিন্তু সে 5 টাকা ইপিএস হয়েছে। তার বিগত বছরগুলোতে 1st কোয়ার্টার 2nd কোয়ার্টার সবগুলোই 5 টাকা, 5.5 টাকা, 6 টাকার কাছাকাছি ইপিএস ছিল। তো তার এই যে 5-6 টাকা ইপিএস, তার কোয়ার্টারলি ইপিএস, সে বছর শেষে হওয়ার কথা ছিল, এমনিতেই হওয়ার কথা ছিল 15-20 টাকা। যদি 4th কোয়ার্টার নাও অ্যাড করি তাহলে 15-16 টাকা হওয়ার কথা ছিল। বাট বছর শেষে সে দেখাইছে যে সে 3.13 টাকা পার শেয়ারে সে আর্ন করছে। তারপরে কি হয়েছে, তারপরে সে 10% ক্যাশ ডিক্লেয়ার করছে। তাও এইটা নিয়েও তো সে অনেক নাটক করছে, যার কারণে একবার জেড ক্যাটাগরিতে গেছে আর একবার এ ক্যাটাগরিতে আসছে। ঠিক আছে, তো অনেক কাহিনী করছে। তো আমার প্রশ্ন হচ্ছে, যেই কোম্পানিটা প্রতি কোয়ার্টারে 5 টাকা 6 টাকা আর্ন করে, সে বছর শেষে তার ইপিএসটা এত কমে যায় কেন? এই স্টকটা একসময় 700-800 টাকায় চলে যায়, কিসের জন্য চলে যায়, কারা এই স্টকটাকে এত উপরে নিয়ে গেছে? এবং এই স্টকটাতে গ্যাম্বলিং কীভাবে হয়েছে? গ্যাম্বলিং যদি বোঝা যাইতো যে না, এমনি যারা মার্কেট মেকাররা এটাকে উপরে তুলছে, অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাই। অর্থাৎ এক সময় বাই করছে, তারা বাই করে কি করছে, ডিমান্ড ক্রিয়েট করছে। অর্থাৎ মার্কেটে ধরুন আপনার 50 লাখ শেয়ার আছে, তারা এই জায়গা থেকে 40 লাখ শেয়ার বাই করে ফেলছে। সো এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে 10 লাখ। তো এই 10 লাখ অনেকে বাই করবে, অনেকে সেল করবে। সো মার্কেটে যখন শর্ট থাকবে তখন মার্কেটে ডিমান্ডটা বেড়ে যাবে। ডিমান্ড বেড়ে গেলে একটা শেয়ারের প্রাইসও বাড়বে। তো এটা 700-800 টাকায় তারা নিয়ে গেল। ঠিক আছে, পরে দেখলো যে আমার 200 টাকার শেয়ার 800 টাকায় চলে গেছে। অর্থাৎ আমার প্রফিট হয়ে গেছে 4x। সব কিছু বাদ দিলে আমি যদি 3x রিটার্ন করতে পারি তাও তো আমার যথেষ্ট, তাই না? তারপরে কী করলো, ওরা আস্তে আস্তে কমাইতে শুরু করলো এবং প্রাইস কমতে 300-350 কাছাকাছি চলে আসলো। এবং পরবর্তীতে দেখা গেল যে ইপিএসও কম আসছে এবং পরবর্তী কোয়ার্টারগুলো কম আসছে। এখন প্রশ্ন হচ্ছে, এই কোয়ার্টারে ইপিএসগুলো কম আসতেছে কিসের জন্য? এখন যদি কোয়ার্টারগুলোর ইপিএস 1.5 টাকা 2 টাকা হয়, তাহলে তো অ্যানুয়াল ইপিএস গিয়ে নেগেটিভ হয়ে যাবে। কারণ এর আগের বার 5 টাকা 6 টাকার যে জায়গায় ছিল সেই জায়গায় 3 টাকা দেখাচ্ছে মাত্র, আর এখন তো 1.5-2 টাকা। কী করবে এটা আল্লাহ জানে ভালো। ঠিক আছে, সো আমরা যে জায়গায় সম্ভাবনা দেখি, খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা যে জায়গায় সম্ভাবনা দেখি সেই জায়গায় এসে তারা পাট্টা মারে।
যে জায়গায় আমরা দেখি যে না এই জায়গায় তো পি অনেক কম, ইপিএস ভালো, নেট অ্যাসেট ভ্যালু ভালো, সেই জায়গায় দেখা যায় একটা না একটা কাবলা আছে। সেটার প্রাইস কমার পিছনে বা বাড়ার পিছনে একটা না একটা কারণ আছে, সেটা আমাদের চোখের আড়ালে থেকে যায়। সো আমি বলবো যে যারা এই সমস্ত দায়িত্বে আছেন তাদেরকে যথাযথ একটা ব্যবস্থা নেওয়ার এবং মার্কেটের দিকে একটু সুদৃষ্টি স্থাপন করার জন্য। কারণ এমনিতেই আমরা মন্দা বাজারে আছি, যেই জায়গায় আমরা ইয়ারলি আমরা কোনো রিটার্ন জেনারেট করতে পারতেছি না। উল্টা দেখা যাচ্ছে আমাদেরকে ভালো শেয়ারগুলোও খারাপ হচ্ছে, আর যেগুলো তো ভালো মনে করি অনেকগুলা, সেগুলোও নেগেটিভ রিটার্ন জেনারেট করতেছে। সো সব কিছু মিলে আমাদের আসলে বলার ভাষা নেই। সো আপনারা এগুলো দৃষ্টি দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কোম্পানির ইপিএস বা পিই দেখে হুট করে ওইটা কিনে ফেলা তেমন যুক্তিযুক্ত নয়। আবার কোম্পানির ইতিহাসটা দেখতে হবে। এই কোম্পানির ইতিহাস যদি ভালো থাকে তাহলে আপনারা অবশ্যই এটাকে বাই করবেন। আর খুবই ক্রিটিক্যাল সময় যাচ্ছে, একটু ধৈর্য ধরেন এবং যেটা আপনার কাছে মনে হয় যুক্তিযুক্ত সেইটাই করেন। আবেগে কোনো সিদ্ধান্ত নেবেন না। আল্লাহ হাফেজ।